দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন আপনাদের জন্য। আজকে আপনাদের জানাবো রংপুর বিভাগের জেলাগুলোর খবর, আর পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। ভিনদেশি ফুল লিলিয়াম চাষে সফলতা পেয়েছেন রংপুরের কৃষক আব্দুর রশিদ। তিনি মাসে আয় করছেন লাখ টাকা, আর এই সফলতা দেখে অন্যান্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন। গবেষকরা বলছেন রংপুরের মাটি লিলিয়াম চাষের জন্য উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে চাষির সংখ্যা। নজরকাড়া এই ফুলগুলোর নাম লিলিয়াম। এই ফুল নানা রঙের হয়ে থাকলেও এখানে ফুটেছে সাদা ও হলুদ, যেগুলোর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। তাকালে যেন দৃষ্টি ফেরানো দায়। তাই তো লিলিয়াম দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। প্রথম লিলিয়াম ফুল সাদা ও হলুদ দেখতে অনেক ভালো লাগে, তো আমরা দেখতে আসলাম। রংপুরে প্রথম তো তা ফুল বাগানে দেখতে আসলাম। হলুদ এবং সাদা রঙের লিলিয়াম ফুল ফুটেছে, তাই আমরা সবাই মিলে দেখতে আসি, তাই আমাদের খুব ভালো লাগে। লিলিয়াম শুধু কি রূপ ছড়াচ্ছে, পাশাপাশি সাফল্য এনে দিচ্ছে কৃষকদেরও। এমনই একজন কৃষক আব্দুর রশিদ। রংপুরের গোয়ালুপাড়া এলাকার এই কৃষকের জমিতেই চাষ হচ্ছে সুদূর নেদারল্যান্ডসের ফুল লিলিয়াম। যিনি মাত্র ৫ শতক জমিতে এই ফুল চাষ করে হয়েছেন স্বাবলম্বী। মাসে আয় করছেন লাখ টাকারও বেশি। লিলিয়াম যখন প্রথম 19 সালে চাষ করলাম, তা লিলিয়াম ঢাকায় বিক্রি করলাম আগারগাঁয়ে 120 টাকা পার পিস। তা আমি দেখলাম আমার 300 চারা ছিল, 300 চারায় আমি বিক্রি করলাম 120 টাকা করি। আমি পাইছি 100 টাকা, 20 টাকা করে এখানকার ডিলারকে দিছি। এখন আমি বলতেছি যদি লিলিয়াম 10,000 চারা করা যায় বা ঠিক মতন বাজারজাত করা যায়, কিন্তু ওই আপনার 22 শতক জমি দিয়ে আপনার একটা লোকের এমনিতে আমি চলে যাবে। আমরা আলু চাষ, ধান চাষ, গম, পাট, আপনার এই যে তোমার ইত্যাদি এগুলো না করি। আমি মনে করি আমার ফুল চাষটাই খুবই ভালো। আমার 5 শতক মাটি আছে, চারা আছে আমার 3500 মধ্যে আমার ফুল হবে 3000 থেকে 2800। আমি যদি 3000-এ বেচাই বা 2500 বিক্রি করি, তা আমার ওই বিক্রি 2,500 লক্ষ টাকা এমনিতে আসবে। আমার অতিরিক্ত খরচ যাবে 30,000 টাকা। আব্দুর রশিদের মতো আতোয়ার, সুমন সহ লিলিয়াম চাষ করে স্বাবলম্বী হয়েছেন রংপুরের অনেক কৃষক। তারা বলছেন অন্যান্য ফসল আবাদের চেয়ে ফুলের আবাদ অনেক সহজ ও লাভজনক। আমরা ওগুলো চেষ্টা করতেছি, আমরা ওগুলো শিখতেছি, আমরা ওগুলো সাথে থাকবো, দেখবো, শিখতেছি, আমরা কাটাকাটি করতেছি, কীভাবে কী করা লাগে আমরা দেখতেছি, দেখি আমরা ওনার চেষ্টা করবো হ্যাঁ আগার জন্য। তা 10-12 জন করি খাইতেছে, এটা সুন্দর লাগতেছে, লোকজন আসে আবার ভালো লাগে। এখানে অনেক সার দেওয়া লাগে, আবার মনে করেন ওষুধপাতি তো দেওয়াই লাগবে। সপ্তাহে 2-3 বার স্প্রে করা লাগে, স্প্রে না করলে তো হবে না। কত সুন্দর আবাদ, এখানে তো অনেকে ঘুরে ফিরে করার জন্য আসে, এখানে দেখারও সৌন্দর্য আছে। এবার মনে করো অল্প টাকাতে বেশি বেনিফিট পাওয়া যায়। রংপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের গবেষকরা জানান এখানকার মাটি ফুল চাষের উপযোগী। চাষিদের উদ্বুদ্ধ করে এই অঞ্চলে ফুল চাষির সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান এই গবেষক। আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্র বুড়িরহাট, রংপুরের প্রেরণা এবং প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিষ্ঠিত এই ফুল চাষি আব্দুর রশিদ কিন্তু ফুলের আর্থিক মূল্যটি বুঝতে পেরেছেন, আর তাই আজ তিনি একটি একটি অনেকগুলি ফুলের জাত বাড়িয়েছেন। একটি ফুল বাগান থেকে একটু পরিচর্যার প্রয়োজন হয়, কিন্তু অনেক বেশি লাভবান হওয়া যায়। যেমন এই লিলিয়াম যদি ধরি, আমি একটি 1 হেক্টর জমি যদি চিন্তা করি, তাহলে কিন্তু 250 আমি 2,50,000 স্টিক পাবো। সেই স্টিকে যদি বাণিজ্যিক মূল্য ধরি 120 টাকা করে গুণ করলে আমরা পাবো প্রায় 3 কোটি টাকা। এটি কিন্তু চারটিখানি কথা না, কিন্তু এর পেছনে শ্রম থাকতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে নেদারল্যান্ডসের পাশাপাশি ইউরোপ ও উত্তর আমেরিকার শীত প্রধান দেশগুলোতেও লিলিয়াম ফুলের ব্যাপক চাষ হয়ে থাকে। সাধারণত সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি বর্ণের লিলিয়াম ফুল দেখা যায়। সাদা ও হলুদ রঙের এই লিলিয়াম ফুলগুলো সৌন্দর্য ছড়িয়ে যেমন সবার নজর কাড়ছে, তেমনি স্বাবলম্বী করছে কৃষকদেরকেও। একই সঙ্গে সমৃদ্ধ করছে রংপুর অঞ্চলের অর্থনীতিকে। কম খরচে অধিক লাভ হওয়ায় বাড়ছে এই লিলিয়াম চাষির সংখ্যাও। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। আলুর মিউজিয়াম শুনতে বেশ অবাক লাগলেও বাংলাদেশের নীলফামারীতে রয়েছে এই আলুর মিউজিয়াম। উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তা করার লক্ষ্যেই এই মিউজিয়ামের যাত্রা শুরু।
পুরনো আলুর জাত ফেরানো এবং নতুন নতুন জাত উদ্ভাবন করায় ভূমিকা রাখছে এই মিউজিয়ামটি। দেশে আলুর একমাত্র জার্মপ্লাজম সেন্টার, যা জীবন্ত আলু জাদুঘর নামেই পরিচিত। নীলফামারীর সোনারাই ইউনিয়নে বিএডিসির এই ভিত্তি আলু বীজ কেন্দ্রের দেখা মিলছে শত জাতের আলু, যাতে অভিভূত আগতরা। আলুর জাদুঘর শুনে আমি সবসময় খুব আনন্দিতভাবে থাকি যে আমি একটু দেখতে যাব। তো এসে এখানে আসলে সত্যি দেখতে পেলাম এখানে অনেক ধরনের আলুর জাত আছে। এই আলুর জাদুঘরে এত প্রকার যে আলুর মানে বৈশিষ্ট্য, আলুর যে প্রজাতি, আমি সত্যিই খুব আনন্দিত। আমার এখানে ভালোই লাগছে, আমি অনেক নতুন কিছু দেখতে পারলাম, শিখতে পারলাম কিভাবে একটা আলুর জাত থেকে অন্য একটা আলু তৈরি করা হয়, কিভাবে এই জাতগুলোর সংমিশ্রণে আলুর ইমিউনিটি ক্ষমতা বাড়ানো হচ্ছে এবং কিভাবে এটা আমাদের অর্থনীতিতে ভবিষ্যতে একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে, এই জিনিস সম্পর্কে যেহেতু এটা রিসার্চ করা হচ্ছে। আমি আসলে খুবই এক্সাইটেড, আর আমার খুব ভালো লাগছে আসলে এই জায়গাটা দেখে। ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তার লক্ষ্যে স্থাপন করা হয়েছে আলুর এই জাদুঘর। কর্মকর্তা বলছেন, পুরনো আলুর জাত ফেরানো এবং আলুর নতুন জাত উদ্ভাবনে ভূমিকা রাখবে এটি। কৃষকের প্রয়োজন উপযোগী বা বাস্তব উপযোগী যে জাতগুলো কৃষক গ্রহণ করবে, সেই জাতগুলোকে নিয়ে আমরা আবার টিস্যু কালচারের মাধ্যমে নতুনভাবে পিউরিফাই করে একেবারে রোগমুক্ত করে আমরা আবার এটাকে বীজ বর্ধন করে আমরা কৃষক পর্যায়ে বিতরণ করে থাকি। তো সেক্ষেত্রে জার্মপ্লাজমটা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমার কাছে মূল সোর্সটি না থাকে তাহলে আমি টিস্যু কালচার করবো, সেটার তো আমার সোর্স থাকবে না। সম্প্রতি এই জাদুঘর পরিদর্শন করেছেন বিএডিসির চেয়ারম্যান। আশা প্রকাশ করেন, এখানে সংরক্ষিত আলুর জাত নিয়ে 2-1 বছরের মধ্যেই মিলবে গুরুত্বপূর্ণ সাফল্য। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি জাতকে আমরা উন্নত করেছি এবং এটা বেশ চাহিদা পেয়েছে। বাকিগুলোকেও কীভাবে করা যায় এবং আরও কৃষকের মধ্যে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেই জন্য এই ট্রায়াল বেসটা করা হচ্ছে। এবং আজকে আমি খুব আগ্রহভরে এটা দেখতে এসেছি। আপনারাও দেখলেন যে আমাদের সাকসেসটা কেমন, অনেক বড় সাকসেস। বিএডিসি সম্প্রতি 16টি জাত উদ্ভাবন করে বিদেশে আলু রপ্তানির দ্বার উন্মোচন করেছে। এতে আলু নিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এবার সরব হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিটি। আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তার দুই পারে অবস্থান নেবেন লাখো মানুষ, আর সরকারের কাছে জোর দাবি জানানো হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। উত্তরের দুঃখ তিস্তা, প্রতিবছর হাজার হাজার পরিবার নিঃস্ব হয় তিস্তার ভাঙনে। এই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের গল্প বছরের পর বছর শোনা গেলেও দুঃখ ঘোচেনি তিস্তা পাড়ের মানুষের, বরং অসময়ের বন্যায় ডুবছে এবং খরায় পুড়তে হচ্ছে এ জনপদের মানুষকে। এবার মহাপরিকল্পনার বাস্তবায়ন চায় তিস্তা পাড়ের বাসিন্দারা। বর্তমান বাঁধের মধ্যে ঘর তুলে আসি আমাদের বাস্তবাড়ি, অনেক সামগ্রী যা এসেছে আমাদের দিচ্ছে না। এই আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ লুটতাজ করে নিয়ে যাইতেছে ভারতের মধ্যে, আর আমরা এখানে অসহায় সম্পর্ক দাঁড়িয়ে আছি তিস্তা নদীর ভাঙনের কাছার উপর। তিস্তা নদী কয়েকবার ভাঙছে, গরু ছাগল হাঁস বাড়ি, গরু একেবারে ঘর বাড়ি, স্কুল টিস্কুল যা আছে সব কিছুই ভাঙি নিয়ে গেছে। কিন্তু কয়েকবার থেকে আশা দিয়ে আর আশা দিচ্ছে, সেটা হইতেছে না। এখন মনে করেন যে আমার দুলু ভাইয়ের আন্ডারে আমি এইটা হইতে আশা করতেছি। আমার বয়সে আমি 4বার নদী ভাঙছি, বাড়ি ঘর দর ভাঙে গেছে। আমরা চাই ভাই আমাদের সাহস দিয়েছে যখন আমরা নদী খুঁড়ন চাই, আমরা আর এই রকম কষ্ট আর আমরা করতে চাই না। এতদিন নদী কত বছর থেকে শুনি নদী খুঁড়ন করবে, আমরা দুলু ভাই আসছে যখন আমরা তার কাছে এইটা আমরা আশা চাই যে নদী খুঁড়ন হোক। আন্দোলনের প্রস্তুতি হিসাবে শনিবার সন্ধ্যায় রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে সভার আয়োজন করে বিএনপি। এতে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপি নেতারা বলেন, এবার সরকারের কাছে জোর দাবি তোলা হবে তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে। আগামী 17 ও 18 ফেব্রুয়ারি 2 দিন তিস্তার দুই পারে অবস্থান নেবে লাখো মানুষ। সরকারগুলোর আমলে তার আগের সরকার যেখানেই যান তিস্তার সুষম পানি বন্টনের ফয়সলা কখনোই হয়নি, যে কারণে আজকে তিস্তার যে আজকে মরা অবস্থা, সেই মরা অবস্থায় যে চর বিস্তীর্ণ এলাকা জুড়ে, এটার জন্য দায়ী আমাদের উজানে যে সরকার বসবাস করে তারা আমাদের ন্যায্য যে হিস্সা, সেই হিস্সা আমাদেরকে প্রদান করেন নাই। বৃষ্টি হয় না আমাদের অঞ্চলে, হঠাৎ পানি ছেড়ে দিচ্ছে, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে, ঘর বাড়ি মানুষ জনপদ ভেঙে খান হয়ে যাচ্ছে। পাশাপাশি যখন পানির প্রয়োজন তখন গোটা তিস্তা নদী ধুধু বালু চর। এখন আমরা চাই
মাঝে মাঝে আমরা শুনেছি একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে তিস্তাকে একটি সংস্কারের মাধ্যমে পানি সংরক্ষণ করে রাখা এবং এই জনপদের বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল। আমাদের যতটুকু তথ্য ছিল যে চায়না এখানে একটি প্রজেক্ট তৈরি করতে চেয়েছিল এবং তারা সরকারের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে, ভারতের আপত্তির কারণে সেই চুক্তি বাস্তবায়ন হয়নি। প্রতি বছর তিস্তার ভাঙনে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতির মুখে পড়ে হাজার কোটি টাকার। কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে হয়েছে নানা রাজনীতি, এতটুকু অগ্রগতি হয়নি এই মহাপরিকল্পনা বাস্তবায়নের। এবার স্থানীয় রাজনীতির মাধ্যমে অল্প সময়ের মধ্যে তিস্তা পরিকল্পনার বাস্তবায়নের আশা করছে তিস্তা পাড়ের মানুষ। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, রাজারহাট, কুড়িগ্রাম। ঠাকুরগাঁওয়ের বৃদ্ধা নাজু বেগম 5 আগস্টের পর অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে গত 24 আগস্ট তার জমি এবং বাড়ি দখল করে নেয় দুর্বৃত্তরা। এই হামলায় আহত হন নাজু এবং তার পরিবারের সদস্যরা। ভাঙা ঘড়ি কাঁটা থেমে আছে সোয়া 6টার ঘরে, ছড়িয়ে ছিটিয়ে আছে বইপত্র। কোরআন শরীফটিও যেন অবহেলায় ভাঙা শোকেসের এক কোনায়। আর বাড়ির মালিক নাজু বেগম গালে হাত দিয়ে বসে রয়েছেন ভাঙা চালের বারান্দায়। গত 5 আগস্টের পর সারা দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঘটেছে দখল ও লুটপাটের মতো ঘটনা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে একটি স্বার্থান্বেষী মহল। ঠাকুরগাঁওয়ের রুহিয়ার বৃদ্ধা নাজুর সাথেও ঘটেছে ঠিক তাই। মাঝে মাঝে হুমকি দিচ্ছে, আবার মাকে আমাকে মারছে, আমার বড় আপুকে মারছে, মারে বাড়ি থেকে বাইর করে দিছে। আর আমি আসতে যাচ্ছি, আমাকেও ধরে মারবে। একদিন আসলাম, সেদিন আমাকে হচ্ছে মারার জন্য ওরা সবাই আসছে। জানা যায় নাজু বেগমের সাথে একই গ্রামের খলিল রহমান ও তার ছেলে রুহুল আমিনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একটি মামলাও চলমান আদালতে। বিরোধী ও জমির আদালতের 144 ধারা জারি থাকলেও 5 আগস্টের পর রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে গত 24 আগস্ট জমি এবং বৃদ্ধা নাজুর বাড়িটিও দখল করে নেয় অভিযুক্ত রুহুল আমিন। এই জমি নিয়ে মামলা চলমান আছে, মামলা রায় পাইছেন? মামলা রায় পাইনি, তাহলে ভাঙচুর করলেন কেন? নাজু বেগমের পরিবারকে আওয়ামী লীগ সমর্থকের তকমা লাগিয়ে জমি ও বাড়ি দখলের কাজে ব্যবহার করা হয় ভাড়াটির লোকবল সহ বিএনপির কিছু সমর্থকদের। সে সময় মারপিটে আহত হয় নাজু ও তার পরিবারের সদস্যরা। বিচার চাইছি, মনে করো আমরা বিচার পাইনি। আমি স্বাভাবিক জীবন আমাদের জায়গায় আবার ফিরে আসে। আমার স্বামী মোড়া 5 মাস হয়নি, আমি স্বামীর জন্য যে চাল সব কুটিয়ে আনছি, আমরা স্বামী মিলাটা করতে পারিনি। এখানে পরিবারটি রাজু আমার আত্মীয় এবং প্রতিবেশী। আসলে 5 আগস্ট সরকার পতনের পর দেশে একটা রাজনৈতিক অস্থিতিশীলতার পরিবেশ দেখা দেয়। তারই সুযোগ কাজে লাগিয়ে তার প্রতিবেশী রাজুকে মারধর করে বাড়ি থেকে বাইর করে দেয়। আসলে জমি নিয়ে বিরোধ প্রায় সবখানে দেখা যায়, তবে জমি নিয়ে বিরোধ থাকলে যে বসত বাড়ি থেকে কাউকে পিটিয়ে বাইর করে দিতে হবে, এটা আসলে আমাদের মনে করেন যে কাম্য না। আমার বিয়ে হওয়ার অনেক দিন হলো, দেখতেছি এদের এখানে এরা ছিল, পাশে আবাদ করতো, গাছ গোছালে মেলা কিছু ছিল। তারপর এদের ঝগড়া, এরা বলতেছে আমরা পাবো, ওরা বলতেছে আমরা পাবো। তখন একদিন আসে, ওরা ভাঙচুর করছে। ওই দিক তো আরো মাটি আসছে, ওটা নিতে পারতো, কিন্তু এখানে এদের খড়িঘর, বাথরুম, টিপল ভাঙে নেওয়াটা এটা উচিত হবে। এটা সবারই কথা, আমাদেরও কথা, সবারই কথা। আমার বাবা 6-7 মাস হলো মারা যাওয়ার পর আমার বাবার অনুষ্ঠান পর্যন্ত ঠিক মতো করতে পারেনি। এখন আমি বিচার চাই। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আদালতের মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে। দলিল সম্পর্কিত কোনো বিষয় থাকে, সেটা সাব রেজিস্ট্রার অফিস থেকে উনি শরণাপন্ন হয়ে ওখান থেকে উনি এই কাজগুলো, কাগজপত্র, উনি মালিকানা সংক্রান্ত যে ডকুমেন্ট সেগুলো তিনি সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে উনি তার মালিকানা সংক্রান্ত বিষয়গুলো যদি উনি সিভিল কোর্টে উপস্থাপন করেন, সেক্ষেত্রে সিভিল কোর্ট তার মালিকানা সত্ত্ব এবং তার যে দখল টাইটেল এগুলো বিচার বিশ্লেষণ করে সিভিল কোর্ট তাকে রায় দিবে। আর যদি সেখানে কোনো ফৌজদারি অপরাধ ঘটে থাকে, সেক্ষেত্রে পুলিশ আছে এবং আদালত আছে, এখতিয়ার সম্পন্ন আদালত সেই ফৌজদারি অপরাধের বিচার করবে। ঘটনার পর থেকেই সন্তানদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রিত রয়েছেন বৃদ্ধা নাজু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এ ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ আর ভিন্ন গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব। আমাদের সাথেই থাকুন।